আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিক নির্দেশনা দিয়ে দলীয় থেকে জাতীয় নেতায় সমাসীন হয়েছেন তারেক রহমান। নির্বাসন থেকে তার দেশে ফেরা অন্য যে কোনো ঘটনার চেয়ে গুরুত্ববহ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। তারেক রহমান গণতন্ত্রের বরপুত্র, এক হার না মানা চরিত্র। গণতন্ত্র রক্ষা করতে গিয়ে ১/১১ সরকারের রোষানলে পড়েন তিনি। নির্যাতনে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যান লন্ডন। পরবর্তীতে হাসিনা সরকার তাকে আর দেশে ফিরতে দেয়নি। নির্বাসনে থেকেই হয়ে ওঠেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে গণতন্ত্রের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে জন্মভূমির বাইরে ছিলেন দীর্ঘ ১৭ বছর। ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এর মধ্য দিয়ে তারেক রহমান কেবল দলীয় নয়, জাতীয় নেতায় নিজেকে আসীন করেছেন বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দারের। যতই সময় অতিবাহিত হয়েছে, ওনার ম্যাচুরিটি, যেটাকে বলবো, যে তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে তার সমাধান দেওয়া, এই গুণাবলী তার অর্জিত হয়েছে। এটা তাকে দলীয় প্রধান থেকে রাষ্ট্রীয় নেতাতে পরিণত করেছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটি এখন বাস্তবতা। এর পূর্বাভাস ৩১ দফা প্রণয়নের মাধ্যমে তিনি আগেই দিয়ে রেখেছেন বলে মত এই বিশেষজ্ঞের। উনি ৩১ দফা দিয়েছেন রাষ্ট্র মেরামতের। এইখানে যেটা হচ্ছে, এই ভূমিকাটার জন্যই আমি তাকে মনে করি যে উনি একজন জাতীয় নেতা। দেশের সমগ্র জনগণকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে সমাধানের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। পৃথিবীতে বহু নেতারই স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা ঘটে, তবে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের প্রত্যাবর্তন আলাদা গুরুত্ববহ বলে মনে করেন তিনি। হাসিনার প্রত্যাবর্তনটা অত বেশি আলোড়ন বলি বা ইম্প্যাক্টের কথা বলি, সেটা সৃষ্টি করতে পারে নাই। তবে তারেক রহমানের এই দেশে ফেরাটা বাংলাদেশে বিরাট আলোড়ন সৃষ্টি করবে। বিশেষ করে মানুষের প্রত্যাশাটার বহিঃপ্রকাশটা ঘটবে। তার কারণও আছে, যেটা হচ্ছে যে উনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে স্যাক্রিফাইস করেছেন, এটা অনবদ্য। তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম, অবস্থান ও নীতি আন্তর্জাতিক সম্প্রদায়েরও নজর কেড়েছে বলে মনে করেন ইউসুফ হায়দার। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানীর ৩০০ ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে করা মঞ্চ প্রায় প্রস্তুত। নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের পাশাপাশি সংবর্ধনা স্থল দেখতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লাখো মানুষের উপস্থিতি হবে ঢাকায়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দ্রুতগতিতে এগিয়ে চলছে তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া সংবর্ধনা মঞ্চের কাজ। দলীয় প্রধানের জন্য তৈরি হতে যাওয়া মঞ্চ দেখতে ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পাশাপাশি আসছেন সাধারণ মানুষ, সঙ্গে রয়েছে শিশুরাও। তারেক মামা দেখে আসছি, ওনার জন্য আমরা ধানের শীষ নিয়ে আসছি উপহার হিসেবে। সংবর্ধনা স্থল পরিদর্শনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে রাজধানী ঢাকা। তো রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ, অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। অবতরণের পর তারেক রহমান যাবেন অভ্যর্থনা মঞ্চে। তাই বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় ইতোমধ্যেই সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে
পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের ঢল থাকবে ঢাকায়। তাই দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর অবতরণ থেকে ফিরোজা পর্যন্ত রাজধানীর কয়েকটি স্পটে সরাসরি সম্প্রচার করবে বিএনপি মিডিয়া সেল। পুরো ঢাকা শহরেই অনেকগুলো স্পটেই এলইডি থাকবে, প্রায় 900-র মতো মাইক আছে, যেন ওই ওনার বক্তব্য সবাই শুনতে পারে। তারেক রহমান আসছে, তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে প্রত্যাশা নেতাকর্মীদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, সমাবেশ স্থলের প্রস্তুতি আর তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে আজকের রাত পোহালেই আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এই 300 ফিটেই কিন্তু হবে তার সংবর্ধন অনুষ্ঠান। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু তিনি যে মঞ্চে সংবর্ধনা নেবেন এবং এই মঞ্চ থেকেই তিনি তার অভ্যর্থনা ভাষণ জাতির উদ্দেশ্যে দিবেন। মঞ্চ প্রায় প্রস্তুত হয়ে গেছে, খুঁটিনাটি কাজ বাকি আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চ ইতিমধ্যে কিন্তু এলইডি লাগানো হয়েছে, যাতে তারেক রহমানকে সরাসরি খুব বড় করে দেখা যায় পর্দায়, সেই ব্যবস্থাও এখানে করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর নেতাকর্মীদের সমাগম রয়েছে। সকাল থেকেই প্রচুর নেতাকর্মী এখানে এসে ভিড় করছেন। তাদের ইচ্ছে হচ্ছে তারেক রহমান যে মঞ্চে ভাষণ দিবেন এবং যে মঞ্চে অভ্যর্থনা নেবেন, সেই মঞ্চটা তাদের একবার এসে এখানে দেখা। নিরাপত্তার বিষয়ে আপনি জানতে চেয়েছেন। নিরাপত্তা একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। আমি কুড়িল থেকে আসার পথে যেটা দেখেছি যে অনেকগুলো ব্যারিকেড এখানে দেওয়া হয়েছে, এবং যে মঞ্চ তৈরি করা হয়েছে মঞ্চের পশ্চিম পাশে কিন্তু নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স তৈরি করেছে, এবং মঞ্চের পূর্ব পাশে কিন্তু 3টি নিরাপত্তা চৌকি এখানে স্থাপন করা হয়েছে, যেখানে দায়িত্বে থাকবে দলীয় সিএসএফ সদস্যরা, এবং সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এখানে থাকার কথা হয়েছে। এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ আমি দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে। অনেকেই তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে এসেছেন, এবং সঙ্গে কিন্তু তারা এনেছেন বিএনপির যে দলীয় পতাকা। তারা সবার মুখেই হাস্যোজ্জ্বল, এবং সবাই বলছেন যে তারা শুধুমাত্র একটিবার হলেও আগামীকালকে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে চান। আমি যখন 300 ফিটে এসেছি কুড়িল হয়ে, তখন কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দেখেছি বিভিন্ন ধরনের তারেক রহমানের ছবি এবং স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন এখানে রয়েছে, এবং যে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। আমি যদি বলি যে রাস্তার একদম পূর্ব পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একদম শেষ মাথাটা হচ্ছে এই 300 ফিট, এবং এদিক থেকে কুড়িল হয়ে 300 ফিট হচ্ছে মাঝ বরাবর। এই প্রত্যেকটি বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, যাতে সার্বক্ষণিকভাবে সব কিছু নজরদারিতে রাখা যায়, এবং এই বৈদ্যুতিক খুঁটিগুলোর উপরে টানানো হয়েছে মাইক, যাতে তারেক রহমানের ভাষণ একদম দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পারে। এই রাস্তার চারপাশে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে বাঁশের বেড়া দিয়ে। মঞ্চ থেকে একটা বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু সদর রাস্তা, যেখানে মিডিয়া কর্মীদের আগামীকালকে থাকার কথা, এরপরেই কিন্তু আবার আরেকটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এবং এই বেষ্টনীর পরেই দলীয় নেতাকর্মীরা থাকবে। তো সেক্ষেত্রে বলা যায় তারেক রহমান নিরাপত্তার জন্য অনেক বড় সড়ো ব্যবস্থা হয়েছে, যে একদম মঞ্চের অনেক দূরেই কিন্তু আগামীকালকে নেতাকর্মীরা থাকবেন, এমনটাই আমরা জানতে পেরেছি, এবং আমরা এমনটাই দেখতে পেরেছি। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা রয়েছে, তাদের প্রিয় নেতার যে মঞ্চ পেছনে তৈরি করা হয়েছে সেটি দেখতে আসার জন্য। আর নিরাপত্তার ব্যবস্থাটা তো আপনাকে আমি জানালাম সিনথিয়া। তো এই 300 ফিট থেকে এখানকার সর্বশেষ ছিল এটাই। ধন্যবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। বরণ করে নিতে চারদিকে চলছে সাজ রব। তারেকের নিজস্ব বাসভবন গ্রিন স্টেটে চলছে ব্যাপক সংস্কার ও ধোয়া মোছার কাজ।
বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে খুশির হাওয়া। সারা দেশের মতো 25 ডিসেম্বরের অপেক্ষায় বগুড়াবাসীও। বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট ভবনটি তারেক রহমানের নিজ বাড়ি। 2007 সালে তিনি লন্ডনে যাওয়ার পর থেকেই বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে তারেকের ফেরার খবরে আবারও ঢেলে সাজানো হচ্ছে স্মৃতি বিজড়িত বাড়িটি। বিগত ফ্যাসিস্ট আমলে অবহেলিত পড়েছিল, উনি যেহেতু ছিলেন না, বাসায় কিছু সংস্কার কার্যক্রম চলছে। আমরা আশা করব উনি এসে এই বাসা থেকে ওনার রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। উনি রাজনৈতিক জীবনের শুরু যখন হলো তখন থেকে তো উনি এই বাসাতেই আসতেন, এখানে থাকতেন। দীর্ঘদিন উনি অনুপস্থিত থাকার কারণে বাড়িটা আপনার অগোছালো একটা অবস্থা রয়েছে, সেটাকে সংস্কার করে সুন্দর করে একটি বসবাসযোগ্য একটি বাড়ি করে করানো হচ্ছে। আগামী বাকি যে সময়গুলো, বাকি দিনগুলো যাতে দেশ ও জাতির উন্নয়নে উনি নিজেকে কাজে লাগাতে পারেন, এটা আমাদের প্রত্যাশা। আমার কাছে দেশে ফেরার পর 4 থেকে 6 জানুয়ারির মধ্যে যে কোনো দিন বগুড়ায় যেতে পারেন তারেক রহমান। দীর্ঘদিন পর ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত। আমরা তাকে নিয়ে আনন্দ করব, তাকে নিয়ে আমরা ভোট করব, অনেক ভোটে, বিপুল ভোটের ব্যবধানে তাকে জিতে দেব, দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া 6 আসন থেকে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুলাইমান কবির, RTV। 24শে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই আদেশ। এছাড়াও এই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে আসামি পক্ষ তাদের যুক্তি তুলে ধরবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হবে। পরে একই ট্রাইব্যুনালে হবে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার। ঘন কুয়াশার হিমেল বাতাসে কাঁপছে দেশের বিভিন্ন জেলা। গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে পুরো অঞ্চল জুড়ে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় প্রকৃত তাপমাত্রার চেয়েও শীতের অনুভূতি অনেক বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের ও অতি দরিদ্র মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা চলছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে কুড়িগ্রামে রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দিনাজপুর, হিলি এবং পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে ভোর 5:30 থেকে দৌলতদিয়া, পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTCর দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির কারণে সরকারি হাসপাতাল এখন রোগীদের ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বেশি খরচে রোগীদের যেতে হচ্ছে ক্লিনিকে। চিকিৎসকদের পদায়ন সহ চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলের ভুয়াপুর ছাড়াও পার্শ্ববর্তী গোপালপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলা থেকে প্রতিদিন শত শত রোগীরা এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেন। হাসপাতালটিতে 11 জন কনসালটেন্ট বিশেষজ্ঞ চিকিৎসকের জায়গায় রয়েছে মাত্র 3 জন এবং 13 জন মেডিকেল অফিসারের জায়গায় দায়িত্ব পালন করছেন 8 জন চিকিৎসক।
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারও, ফলে বিকল হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। এছাড়া ডেন্টাল বিভাগের যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ায় মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। যন্ত্রপাতিগুলো জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে, ডাক্তার এবং ওগুলা পরিচর্যা করার মতো লোকজনের অভাবের কারণে। আমরা চাই এখানে আমাদের ওটির একটা ভালো ডাক্তার আসুক এবং আমাদের রোগীগুলা সেবা পাক। বিছনার চাদরগুলা পরিষ্কার করে ধয় না, এক আর ওরে যাও ধয় তাও পরিষ্কার হয় না। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসা সেবার সাথে জড়িত নার্সরাও। সাকশন মেশিনটার দরকার, একটা অক্সিজেন সিলিন্ডারের দরকার। তারপরে আবার যখন টিয়ার রিপেয়ার করি সব সময় কিন্তু আমাদের এই কারেন্টের লাইটেও চলে না, স্পট লাইটগুলো ভালো থাকে। যদি 24 আওয়ার্স আমাদের এখানে কারেন্টের সাপ্লাইটা থাকে তাহলে আমাদের সব ধরনের কাজই আমরা খুব সহজে করতে পারি। চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। আমার চাহিদা দিয়ে আছে, আপনি দেখবেন নতুন পুরাতন দুইটা ভবনে অবকাঠামো চরম সমস্যা। রুমগুলো আসলে মানুষের ডাক্তারদের বসার জন্য উপযোগী না। এগুলো যদি পরিবেশ ভালো করা যায় সার্বিক সেবার মান বাড়াইতে। হাসপাতালে পদায়ন হবে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নিশ্চিত হবে চিকিৎসা সেবা, এমনটাই প্রত্যাশা সকলের। আবরার মাহি, RTV। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী। প্রভাবশালীদের দৌরাত্ম্য আর শিল্প কারখানার দূষিত নোংরা কালো পানিতে বিপন্ন হচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এতে ভরা মৌসুমেও হতাশ জেলেরা, অনেকেই পরিবর্তন করছেন পেশা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ উপজেলার সঙ্গে সংযোগ রয়েছে তিতাস নদীর। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে কালন্দি খাল দিয়ে প্রবেশ করছে আবর্জনাযুক্ত কালো পানি। এছাড়া নিষিদ্ধ কারেন্ট ও রিং জালের অবাধ ব্যবহারে আশঙ্কাজনকভাবে কমে গেছে দেশীয় প্রজাতির মাছ। কই, মাগুর, চাপিলা, শিং, চেলা, বাতাসি, ট্যাংরা সহ অন্তত 60 প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। কীটনাশক ব্যবহার করে মাছের সংখ্যা কমে যাচ্ছে, রিং জাল টিঙ্গাল এগুলো ব্যবহার করে মাছের সংখ্যা কমে যাচ্ছে, কমছুই মাছ নাই। অতিরিক্ত সার বেশি ইউজ করতেছে মানুষের, এই কারণে মাছের যে ডিমটা ছিল ডিমটা নষ্ট হয়ে যায়। রিং জালটি বাইরে দেশটা নষ্ট হইলিস একবারে। নদীর প্রাণ বাঁচাতে সরকারের কঠোর পদক্ষেপ চান পরিবেশ কর্মীরা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে কিন্তু ওখানকার যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, বাসাবাড়ি বর্জ্য, হাসপাতালের বর্জ্য সবগুলো কিন্তু কালন্দি খালের মাধ্যমে তিতাস নদীর সাথে মিশিত হচ্ছে এবং তিতাস নদী থেকে দূষিত হচ্ছে। সাধারণ জেলেদেরকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত বিল ইজারা বন্ধ করতে হবে। বিল ইজারা বন্ধ করলে কিন্তু আমাদের যে বিল, নদী এবং আমাদের যে নদীর সাথে যুক্ত যে খালগুলো আছে এই খালগুলোকে যদি সচল রাখা যায় তাহলে কিন্তু দেশীয় মাছের বিরাট সম্ভাবনা রয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে 6 মাসে 50,000 মিটার কারেন্ট ও 2 শতাধিক রিং জাল জব্দ সহ অবৈধ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে অনবরত বিষাক্ত কালো পানিগুলো আমাদের কালন্দি খালের মাধ্যমে তিতাস নদী এবং মেঘনা নদীতে আসছে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসনের মিটিং এ আমরা আলোচনা করেছি, সরকারের উচ্চ পর্যায়ে আমরা আলোচনার জন্য প্রস্তাব রেখেছি এই বিষয়ে। আর এর বাইরে মৎস্য আইনে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জেলেদের জীবন জীবিকা ও নদীর ঐতিহ্যকে রক্ষা করতে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ চান পরিবেশ কর্মী ও সচেতন মহল। আব্দুল হামিদ, RTV। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে মেহেরপুরের খ্রিস্টান পল্লী। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। দূর হবে সকল প্রকার হানাহানি, যিশুর কাছে এই প্রার্থনা করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এদিকে দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরেই চলছে নানা আয়োজন। খ্রিস্টানদের প্রভু ও রক্ষাকর্তা যিশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে মেহেরপুরের গির্জা ও পল্লীগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার ভেতরে দৃষ্টিনন্দন পরিবেশনার পাশাপাশি প্রাঙ্গণে কুঁড়ে ঘর নির্মাণ করা হয়েছে। তাতে রাখা হয়েছে মাথা মেরির কুলে যিশু খ্রিস্টের মূর্তি। খ্রিস্টান সম্প্রদায় বলছে খ্রিস্টভোজ অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। দেশ ও বিশ্বের মানুষের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তারা। বড়দিন উপলক্ষে কাপড় কিনেছে, ঘর বাড়ি সাজিয়েছি। 25শে ডিসেম্বরে গির্জা আসবো, গির্জা এসে প্রার্থনা করব প্রভু যিশুর কাছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি সে যিশু খ্রিস্টের প্রতীক স্টার তোলার মাধ্যম দিয়ে আমাদের বড়দিনের কার্যক্রম শুরু হয়েছে। এই বড়দিনের উপলক্ষে
আমরা গির্জাঘর সাজিয়েছি, গোশালা সাজিয়েছি, যেখানে প্রভু যীশু খ্রিস্ট 2025 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। সকল খ্রিস্ট ভক্তগণের জন্য একটা বড় আনন্দ, আর এই জন্যই বড়দিন বলা হয়। পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দ আমাদের খ্রিস্ট ভক্তদের জীবনে নেই। বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। জেলায় যতগুলো গির্জা রয়েছে প্রত্যেকটি গির্জার এলাকাগুলোতে আমরা কুইক রেসপন্স টিম করেছি এবং পেট্রোলিং সহ চেকপোস্ট চলমান রয়েছে। তাছাড়াও আমাদের গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে এবং আমরা কোনো প্রকার ঝুঁকি দেখছি না। আনন্দ উৎসাহে এই বড়দিন পালিত হবে। শান্তি, সম্প্রীতি আর উৎসবের বার্তা নিয়ে মেহেরপুরে উদযাপন হবে বড়দিন। লিওন আজাদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 9 ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 49তম সভায় এ প্রস্তাব অনুমোদন হয়। প্রস্তাব অনুযায়ী জ্বালানি বিভাগের আওতাধীন পেট্রো বাংলা যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট MMBTU 10.37 মার্কিন ডলার দরে এ তরল গ্যাস ক্রয় করা হবে। এতে এক কার্গো LNG ক্রয়ে মোট খরচ হবে 436 কোটি 7 লাখ টাকা। শীতকালের সর্বোচ্চ চাহিদা মোকাবেলায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কৌশলের অংশ হিসেবে এ ক্রয় কার্যক্রম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে হওয়া দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান ও তার সঙ্গে থাকা 4 লিবিয়ান কর্মকর্তাও নিহত হন। আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেইবা। স্থানীয় সময় মঙ্গলবার দেয়া বিবৃতিতে এ দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, লিবিয়ার সামরিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য বড় এক ক্ষতি। খেলার খবর। ক্রিকেট। অ্যাশেজে ভরাডুবির পর বিস্ফোরক অভিযোগ উঠেছে ইংল্যান্ড দলের ক্রিকেটারদের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন স্বয়ং দলটির পরিচালক রব কি। পার্থ ও ব্রিসবেন টেস্টে হারের পর ক্রিকেটাররা কয়েকদিনের ছুটিতে যায়। কুইন্সল্যান্ডের পর্যটন শহর নুসায় ছুটি কাটাতে গিয়ে বেসামাল হয়ে পড়েন ক্রিকেটাররা। সেখানে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে ক্রিকেটারদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের কথা বলেন দলের পরিচালক রবকি। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে ইংলিশ গণমাধ্যমে। ব্রিটিশ ও অস্ট্রেলীয় একাধিক গণমাধ্যম দাবি করেছে নুসায় গিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার অতিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে পড়েন। কিছু গণমাধ্যম এই বিরতিকে ব্যাচেলর পার্টির সঙ্গেও তুলনা করেছে। ভারত পাকিস্তানের মধ্যকার ক্রিকেট উত্তাপ ছড়িয়েছে ইয়ং ক্রিকেটারদের মধ্যে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শেষে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ICCর কাছে নালিশ জানানোর কথা জানিয়েছে পাকিস্তান। অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নরা ভারতের বিরুদ্ধে ক্রিকেটীয় আচরণের পরিপন্থী ভাষা ব্যবহারের অভিযোগ তুলে ICCর কাছে অভিযোগ আনবে। ফাইনালে ভারতের ক্রিকেটাররা যে ভাষায় স্লেজিং করেছে তা অতিরিক্ত বলেও মন্তব্য করেছেন পাকিস্তান কোচ। দেশে ফিরে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন পাকিস্তান কোচ সরফরাজ। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন PCB প্রধান মহসিন নাকভি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।